সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ পূর্বাচল বেরি নিবেদিত যোগসূত্রে। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম নিশান। আমাদের আজকের আলোচনার বিষয়, কেন দুর্নীতি থামানো যাচ্ছে না। আমাদের আজকের অতিথি বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। বদিভাই, আপনার কাছে যাচ্ছি যে আপনি আজকে আমাদের একমাত্র অতিথি। আপনাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা একটু গল্পের পাশাপাশি আপনার গল্প শুনবো, আপনার জীবন সম্পর্কে শুনবো। প্রথমে একটা আপনার জীবন সম্পর্কে শুনি, আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা এবং আপনার এই আমলা জীবনে আসা, এই গল্পটা একটু প্রথমে সংক্ষেপে শুনি। জি, ধন্যবাদ। আসলে জীবনটা তো লিখে ফেলছি, বইতে পুরো লেখা আছে, আত্মজীবনে লিখেছি। ওইটা করোনার সময় বন্ধুবান্ধব মাটি দিয়ে তাদেরকে শোয়ানোর আগে তাদের কবরে শুয়ে দেখে ফিল করতেছিলাম যে যে কোনো মুহূর্তে করোনা যদি আক্রান্ত হয়ে আমিও যেতে পারি। আর আমি তো নিয়ম মানি নেই বেশিরভাগে, যতই মাস্ক পরি, বন্ধুবান্ধব করোনা তাকে দেখতে গেলাম, তাকে কবরে শোয়াতে গেলাম, তো তখন তাড়াহুড়া করে আত্মজীবনে লিখলাম। জন্ম তো অজপাড়াগায়, যে সময় জন্ম তখন সেখানে কাঁচা রাস্তা, তারপরে বড় রাস্তা ছিল না, ফেনী সদরে পড়েছি আর কি। তখন অরিজিনালি জন্মসূত্রে নোয়াখালী, পরে পরে ফেনী সদর হইলাম। তো গ্রামেই লেখাপড়া, প্রাইমারি স্কুল, সেখান থেকে বেড়ে উঠে এমন একটা অজপাড়া গায়ে যে আমরা স্কুলে যেতে কয়েকটা রাস্তা ভাঙ্গা, ছোট্ট সাঁকো পেতাম। তারপরে বড় নদী পার হইতে হইলে আমরা আস্তে আস্তে ওই যে লুঙ্গি দিয়ে বইটারে বেঁধে মাথার উপর দিয়ে সাঁতরায় নদী পার হয়ে যেতাম। সেটা আবার টেকনিক ছিল, স্রোত ছিল বেশি ছোটো ফেনী নদী, যে কোন জায়গায় গিয়ে উঠবো সেই হিসাবে আগে উজানে ততটুক থেকে যেন পরে ওখানে যায় উঠতে পারি। তো প্রাইমারি, পরে সে হাই স্কুলও ফেনীতে, জলস্কর হাই স্কুলে। এরপরে কলেজ জীবন আপনার চিটাগং কলেজ, তারপরে ইউনিভার্সিটি ঢাকাতে। চাকরি জীবনে প্রথম মোটামুটি ছোটোখাটো এসএসসি পাস করে একটা বোকাররা আলিয়া মাদ্রাসাতে কিছুদিন চাকরি করলাম, অল্প। এই ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার আগে মাসিক বেতন 50 টাকা, ইংরেজি পড়াইতাম। তারপরে ইন্টারমিডিয়েট পাস করে নিজের কাছে একটা হাই স্কুল, আমার শিক্ষক ওখানে হেডমাস্টার এক শিক্ষক, উনি বললেন, তো সেখানে কিছুদিন ছিলাম। তারপরে অনার্স পাস করে চলে গেলাম আপনার মাস্টার্স ডিগ্রি যেহেতু ডেদি হচ্ছে চরফেশন কলেজ, যে জ্যাকব আছে, ওই জ্যাকবের আব্বা নজরুল ইসলাম সাহেব এমপিও ছিলেন, খুব ভালো মানুষ, উনি প্রিন্সিপাল। সেখানে চাকরি করলাম এবং বেতন জাস্ট নেক্সট টু প্রিন্সিপাল। প্রিন্সিপাল সাহেবের নিচে 600 টাকা বেতন আমার, বিরাট ব্যাপার। এরপরে বাংলাদেশ ব্যাংকে ঢুকার আগে কয়েকদিন আপনার কুমিল্লা ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করলাম। 460 টাকা ইংরেজির লেকচারার, বেসিক 400 টাকা, ইংরেজির হওয়াতে দুইটা ইনক্রিমেন্ট 32 না 60 টাকা, 460 টাকা দিল। আর টিলার উপরে একটা বাংলো দিয়েছিল ফ্রি থাকার। তারপরে বাংলাদেশ ব্যাংকে পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে ঢুকলাম। বাংলাদেশ ব্যাংকে থাকতে সুপিরিয়র পোস্ট একজন 1976, এটার মাধ্যমে সরকারি চাকরিতে 1 মার্চ 1979 জয়েন করলাম। কত বছর কাটালেন? এই মোটামুটি 29 বছর তো পার করলাম। এরপরে তিনুদ্দিনের সরকারের সাথে শেষের দিকে বনিবনা হচ্ছিল না, আরও 15 মাস চাকরি থাকতে সচিবের চাকরি থেকে স্বেচ্ছা অবসরে চলে আসলাম 2000। এই যে আপনার 50 টাকা বেতন থেকে শুরু করে এবং অজপাড়া গাঁয়ের জন্ম, অজপাড়া গাঁয়ের জন্ম থেকে বেড়ে ওঠা এবং 50 টাকা বেতনের চাকরি থেকে শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হওয়া, 23,000 টাকা সচিবের বেতন। সচিবের বেতন। এবং এই যে এটা একটা উদাহরণ যে আসলে মেধা থাকলে, মেধাবী হলে অজপাড়া গায়ে কি শহর, কোথায় জন্ম, সেটা ইম্পর্টেন্ট না, একটা জায়গায় পৌঁছা যায়। তো আপনি বলছিলেন যে শেষ পর্যন্ত আপনি এনবিআর চাকরি থেকেও সময়ের আগে ছাড়লেন। সময়ের আগে ছাড়তে কি বাধ্য হয়েছিলেন? সময়ের আগে ছাড়লাম এই জন্য, আসলে কিছু জিনিস আছে, চাকরি মানে তো চাকর থেকে চাকরি, কিন্তু কিছু কিছু চাকরেরও আত্মসম্মান বোধ থাকে। চাকরও তো রাজার মতো চাকরগিরি করতে পারে, সব চাকর তো কেবল চাকরের মতো চাকর করে না। আমি সরকারি চাকরিতে কেন আসলাম, তার কারণটা হলো, আমরা যারা গ্রামে থাকি এইরকম অবস্থা আসছে, আমাদেরকে তো ক্যারিয়ার প্ল্যানিংয়ে গাইড করার তেমন কেউ ছিলেন না। কোনটা প্রসপেক্ট কেমন হবে, কি হবে, আমরা যে কোনো পাশ করার পরে পরীক্ষা দিই, টিকে যাই, জয়েন করি, আবার একটাতে দিলে টিকলে বদলাবো কিনা চিন্তা করি। তো সেইভাবে বাংলাদেশ ব্যাংক থেকে আর এখানে আসলাম, এইভাবে আসা। চাকরি করতে গিয়ে আমি মোটামুটিভাবে দুটা লক্ষ্য নিয়ে চাকরি করেছি। একটা ছিল পারিবারিক আবহে যেভাবে গড়ে উঠছি,
ফ্যামিলিটা বেসিক্যালি শিক্ষক পরিবার। দাদা শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের, দাদার দাদা পর্যন্ত শিক্ষক মক্তব মাদ্রাসায়, আবার মসজিদে ইমাম ছিলেন, ভাই হেড মৌলভী, বড় ভাই হাই স্কুলের মসজিদের ইমাম। আর বাড়িতে সকালে উঠলে প্রত্যেক ঘরে কোরআন শরীফ আওয়াজ থাকতো, ছেলে মেয়ে সবাই পড়তো। তো সেই পারিবারিক ধর্মীয় আবহে ঘুরে ওঠার পরে আমাদের মধ্যে একটা মূল্যবোধ কাজ করতো। আমি চাকরিতে ঢোকার সময় একটা ওয়াদা ছিল যে আমি ঘুষ খাবো না, চুরি করব না, কিন্তু যারা ঘুষ খাবে চুরি ফেরে তাদের থেকে আমি ভালো থাকবো। আল্লাহর নিয়ামত, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সেই জন্য মান সম্মান আরেকটা হইল আমি করব দেশের জন্য। কারণ আমার কাছে তাজ্জব হয়েছিল, প্রাইমারি তো ফ্রি ফুললাম, তারপরে 5-এ যখন বৃত্তি পেলাম, তখনকার আমলে 5-এ গ্রেড 1 বৃত্তি ছিল আপনার 20 টাকা, আর সেকেন্ড গ্রেড মেরিট হইল 5 টাকা। বই কেনার জন্য বছরে 50 টাকা, তাহলে 3 বছর 8 পর্যন্ত দিত। আমার কাছে এটা একটা ওয়ান্ডার ছিল, যেমন ইলেকট্রিসিটি একটা ওয়ান্ডার লাগছে আমার কাছে। আল্লাহ, লেখাপড়া করলে আবার উল্টো টাকা দে, কোথায় আমি টাকা দেব, কিন্তু দেখি লেখাপড়া করার জন্য সরকার টাকা দে, বৃত্তি দে, বই কেনার পয়সা দে, আবার স্কুলে বিনা বেতনও লাগে না। তো এই রকম অবস্থার মধ্যে যদি আমি ইউনিভার্সিটি পর্যন্ত কাভার করে শেষ করি, তাহলে আই মাস্ট হ্যাভ সাম রেসপন্সিবিলিটি ফর মাই কান্ট্রি। এটা আমাকে খুব করে নাড়া দিয়েছে যে আমি তো নিজে বেতন দিয়েও পড়ি নাই, তাহলে আমরা জাতিকে সার্ভ করতে হবে, জাতির জন্য কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। সেই জন্য আমি বাইরের সুযোগ পেয়েছি। অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার সময় যখন ওখান থেকে পড়ে আসলাম, তখন অস্ট্রেলিয়ান হাই কমিশনের নুরি আলম একজন অফিসার ছিলেন, উনি আমাকে একটা ওই ইমিগ্রেশনে যাওয়ার একটা ফর্ম দিয়েছিলেন মাইগ্রেট করার। তো ক্যালকুলেট করে দেখলো যে আউট অফ 100 আই স্কোর 94, অ্যান্ড হি টোল্ড মি দ্য মোমেন্ট ইউ উইল সাবমিট দিস ফর্ম ইউ উইল গেট। তো আমি ফর্ম আনছি ঠিকই, কিন্তু আমি ফর্ম ফিল আপ করে জমা দেন। এই ফর্মটা আমি আমার আরেক বন্ধুকে দিয়ে দিছি। যাক, আপনি জমা দেননি বলে আমরা আপনাকে আবার মানে দেশে না, আমি দেইনি জন্য, কারণ কত চাইবো, আমার তো দরকার, আমার তো দেশে। কিন্তু আপনি যে বলছিলেন যে আপনার এই যে মানে শেষ কর্মজীবনের একটু আগেই আপনাকে চাকরি ছাড়তে বাধ্য হলেন, আপনি বললেন যে আসলে চাকরিরও একটা সম্মানবোধ আছে। কিন্তু আমরা এর পিছনে কিন্তু এই যে ছাগল কাণ্ডে যে আলোচিত যে মতিউর, এরও একটা ভূমিকার গল্প আমরা শুনি, যে তাকে আপনি চট্টগ্রাম ফোর্ট থেকে যখন আপনি চেয়ারম্যান ছিলেন, তখন তাকে আপনি বদলির একটা অর্ডার করেছিলেন, এবং এই বদলির অর্ডার নিয়েও অনেক নাটক। একসঙ্গে বলবেন কি, মানে আসলে কি হয়েছিল তখন? দুটো বলি, প্রথমে মতিউরটা বলি, তারপরে চাকরি ছাড়ার কারণটা বলে দেব। মতিউরের আমি তো যেখানেই চাকরি করেছি আপনার আল্লাহর মেহেরবানি রাজার মতো চাকরি করেছি। বাটলারেরও একটা পরিপূর্ণতা থাকে জানলে। আপনার আমার সাথে সচিবালয় সুইফার বাজি ধরেছিল একবার, কমোড পরিষ্কার করে, আমি তোমার থেকে ভালো পারবো, 200 টাকার বাজি। তো সে তো ব্রাশ যতটুক যায় গোল, কমোডে যে একটা নোজ আছে এমনি বাঁকা করি, ব্রাশ দিয়ে শুধু করলো। আমি এবার আমি করি, তুমি তো বললে ক্লিয়ার হয়ে গেছে। আমি হাতের মধ্যে প্লাস্টিকের পলিথিন ব্যাগ একটা ঢুকাইয়ে নোজের বাঁকাটার মধ্যে সামনে নাড়াইয়া আমি এবার কত ময়লা বাইরে দেখো তো। প্রত্যেকটা কাজের পারফেকশনের জন্য আন্তরিকতা থাকতে হবে। তো আমি চাকরিতে যেখানে কাজ করেছি সেভাবে চেষ্টা করেছি। বিশেষ করে যখন আমি এনবিআরের চেয়ারম্যান হইলাম, আইআরডির সচিব হওয়ার কারণে, সে সময় আমার নিজস্ব এক স্টাইলে হাউ আই ক্যান গেট মাইসেলফ টু বি শোন অ্যাজ এ ডিফারেন্ট লিডার, অ্যাজ এ ডিফারেন্ট ম্যান, এজ চেয়ারম্যান, আমি আমারটুকু ভিন্নতা নিতে চাইলাম। সেই জন্য আমি 3টা কাজ টার্গেট নিলাম। একটা হইল, প্রথমে আমি কর্মচারীদের কিছু কাজ দমনগত করে দেব, প্রমোশন পড়ে আছে করে না, এটা দিয়ে দেব। সিলেকশন গ্রেড, টাইম স্কেল, HCR আপ টু ডেট করা, এগুলো ক্র্যাশ প্রোগ্রামে 15 দিনের মধ্যে সেরে ফেলব। আর প্রমোশনের কাজটা আমি রেকর্ড করেছি, এই পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। যেদিন সকাল 10টায় মিটিং করলাম, সেদিন 4টার মধ্যে প্রমোশন অর্ডার সবার কাছে চলে গেছে। ডিভিসি কমিটি সবাই সই হইল, আমার নোট গেল, উপদেষ্টার সই নিলাম, অর্ডার জারি হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে হয়ে গেল। এই তো 10টা থেকে 4টা। ঠিক বদলিটাও আমি এভাবে নিজে হোমওয়ার্ক করতাম আগে, যে একটু দেখে খোঁজ খবর নেন, নতুন মানুষ তো নিয়ে, তারপরে যেদিন অর্ডার করব সেদিন মাগরিবের নামাজ পড়ে মেম্বার সাহেবদের সাথে বসতাম,
বসে আমি অফার দিতাম যে আপনাদের কোনো অফিসার পছন্দ থাকলে আপনারা বলবেন, তবে পছন্দ কেন করেন সেটাও সেটা বলবেন। বলতে হবে। তাহলে আমি এটা অনার করবো, রাখবো। তো এই মতিউর সহ প্রথম বদলির সময় এরকম আমার তো হোমওয়ার্ক করা আছে, আমি খোঁজ নিয়েছি কার কী অবস্থা কি। হ্যাঁ, তো বলার পরে দেখলাম মতিউরকে কেউ চায়নি। মতিউর কিন্তু ভেরি হ্যান্ডসাম, হ্যাঁ, এরা সুন্দর চেহারা, দেখছেন বোধহয় পত্র পত্রিকায়, তো চায় নাই। তখন মতিউরকে আমার হিসেব অনুযায়ী রাজশাহীতে বদলির জন্য আমি বললাম হ্যাঁ। যে মতিউর রাজশাহী যাবে। এটা বলার সাথে সাথে আমার 4 জন মেম্বার বললো, স্যার এই ছেলেটাকে গাঁটাবেন না। আপনি মানে রাজশাহীতে পাঠানোর এই ভাবনাটা আপনি কেন আসলো? আমি ওই ভাবনাটা নিয়ে এলাম, যেটা পরে ব্রিগেডিয়ার হাসান নাসিরও আমাকে বলল। হ্যাঁ, আমি খোঁজ পেলাম চিটং পোর্টে, যেহেতু 3 উদ্দিনের সরকার আসলো 111-এর ওরা, যে ওইখানে মতিউর আমার চিটং পোর্টের অন্যান্য অফিসারদের কিছু লুপহোলস বা দুর্বলতা সেগুলো সে এদেরকে দিচ্ছে, এবং এরা সেজন্য তাকে ভালো জানতেছে। তো আমার তো ডিপার্টমেন্ট রাখতে হইলে সব অফিসারকে আপনি একসাথে খেপাতে পারবেন না, যেটা আমি দুদকের চেয়ারম্যান তখনকার ভালো মানুষ লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী স্যারকেও বলছিলাম যে আপনি ব্যক্তিতে হাত দিবেন না, আপনি ইনস্টিটিউশনাল দুর্নীতি যান, ব্যক্তিগুলো আমি দেখব। উনি রাখছিলেন। তো মতিউরকে আমার হোমওয়ার্কে ওটা আসলো যে সে অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওদের সাথে লিয়াজু করতেছে, নিজের সুবিধা আদায় করার জন্য। কে জানে, সেটা আমি বুঝি না। আমার কথা হলো ডিপার্টমেন্টকে আমি আনস্টেবল করবো না, আমার তো রেভিনিউ কালেক্ট করতে হবে, আস্তে আস্তে আমি সেটা যাব, সেই জন্য তাকে সরাই দেব। ঠিক ওকে বদলিয়ে অর্ডার করার পরে একই কথা ব্রিগেডিয়ার হাসান নাসির বলল, যে পোর্টে চার্জ ছিল সে সময়, বলে যে ওকে আমাদের দরকার। কেন দরকার? বলে যে তাকে দিয়ে আমি পোর্টের করাপ্ট অফিসারদের, আপনার কাস্টমস, ইনকাম ট্যাক্স সহ বিলের তো কাস্টমের সবগুলো এগুলা বের করবো। আমাদের তো এটা আপনাদের জন্য ক্ষতি হবে না, পরে আপনাদের লুফুলস তো সে আরেক সরকার আসলে বলতে পারে, বলে যে না কাজ সারার পরে সুরে ফেলে দেবো। আমি বলি আই কান্ট ডু দ্যাট। কিন্তু ওরা সবচেয়ে বড় যে খারাপ কাজটা করছে, একজন ব্রিগেডিয়ার, আমি গভর্নমেন্টে একজন সেক্রেটারি একটা অর্ডার করেছি, আমার সেই অর্ডারটা আমার সাথে আলাপ করার আগেই তারা নিজের একটা অর্ডার জারি করলে বলল যে মতিউর এবং কমিশনার ফরিদ উইদাউট দেয়ার ক্লিয়ারেন্স ওখান থেকে মুভ করবে না। এটা লিখিত অর্ডারে বললো, আমাকে পাঠাই দিল। তা আমার সাথে টেলিফোন করলো ব্রিগেডিয়ার হাসান, আমি বললো যে এটা তো কাজ হবে না, আপনার এই অর্ডার তো ফাইলে ঢুকবে, রেখে দেবো, কাজ করবো না, আমি তাকে স্ট্যান্ড রেডি করে দেবো। তখন হাসান নাসির নিজেও আসছিল, আমরা না, ইট ক্যান বি নট, ইট ক্যান বি ডান, আপনি যেটার জন্য বললেন আমি ওরকম হিসাব রাখবো না। পরে দেখা গেল আসলেই ওই মেম্বার সাহেবরা আমাকে আরেকটা কিছু বলছিল যে মতিউরের ক্ষমতা এত বেশি, এই ছেলে ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেবের বেডরুমেও যেতে পারতো, এমন সাইফুর রহমান সাহেবের বেডরুমে যেতে পারতো। আমি তখন আরও তাজ্জব হলাম, জয়েন্ট কমিশনার তো বড় অফিসার না, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, তারপর জয়েন্ট কমিশনার, তার বড় অফিসারেরও তাদের মেম্বার থেকে কমিশনার মেম্বার, এইগুলো হইলো এখানে বড় বড়। তো এটা শোনার পরে আরেকটু বেকায়দা পড়লাম না, কারণ এখন যদি মেম্বার সাহেবদের কথা অনুযায়ী বদলি না করি তাহলে বোঝা যাবে আমি ভয় পেয়ে গেছি, এটা আবার বাইরে প্রসার হবে, নিজের অবস্থানটাও একটা আমার অবস্থানটা একটু নড়বড় হবে যে আমি একটা বদলি করতে পারলাম না। আমি বদলি করলাম। হাসান নাসির যখন সাকসেসফুল হল না, টু মাই আটা সারপ্রাইজ, সিজিএস মেজর জেনারেল সিনা ইবনে জামালি তিনি আমাকে টেলিফোন করলেন। এটা মতিউর করেছেন না ব্রিগেডিয়ার হাসান নাসিররা করছে সেগুলো আমি জিজ্ঞেসও করি না, আমার জানার আগ্রহ নেই। উনি বললেন যে আমরা তো এই অফিসারকে রাখতে চাই, ফরিদকে ছেড়ে দেবো, আপনি তাকে ক্যান্সেল করে দেন, আমরা করবো না। তারপরে জেনারেল মাসুদ টেলিফোন করলেন যে ওর অর্ডারটা ক্যান্সেল করেন, যে করব না, এবং আর্ম ফোর্সেস ডিভিশন থেকে একটা লিখিত অর্ডার পাঠিয়ে দিল তার অর্ডার ক্যান্সেল করার জন্য। আমি বলছি অনা করব না। তখন আমাকে বলল যে ঠিক আছে, চিফ আপনার সাথে কথা বলবে, মইনি আহমেদ। তিনি টেলিফোন করলেন, তিনি কথা বলতেন তো ভদ্র মোলায়েম, আবার আমিও নোয়াখাইল্লা, উনিও নোয়াখাইল্লা, জেনারেল মাসুদও নোয়াখাইল্লা, এই দিক থেকে তো আওয়াজও মোটামুটি সবই মিলে আছে একটু। তো মইনিউ সাহেব আমাকে বলল, চেয়ারম্যান সাহেব আমি তো আপনাকে এই পর্যন্ত
কোনো একটা রিকোয়েস্টও করি নাই। তা আমার একটা রিকোয়েস্ট রাখেন, এই মতিউরের বদলিটা বাতিল করে দেন। আমি বললাম যে এটা তো সম্ভব না, কারণ মতিউরের অর্ডার যদি বাতিল করি তাহলে আই ডু নট এক্সিস্ট, করি নাই আর কি। না তার এই যে বাতিল করলেন না আপনি, এরপরে যে আপনি সেকেন্ড যে বিষয়টা আসলো, এরপরে আপনি সময়ের আগে আপনি আমি চাকরি চলে থেকে গেলাম। চলে গেলেন। আমি চলে এর যাওয়ার পিছনে কি সাথে মানে শুধু কি মতিউর, এমনও একটা কথা চালু আছে যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর সাথেও আপনার একটা মতবিরোধ তৈরি হয়েছে, ওই বিষয়টা কি ছিল? আসলে আমার বুদ্ধি যখন আমি স্বেচ্ছা যখন চলে আসলাম, আমাকে যখন এনবিআর থেকে ফুড সেক্রেটারি হিসেবে উদ্ধি করা হলো, তখন আমি ওই দিনই ডিসিশন নিলাম যে আই উড নো মোর ওয়ার্ক ইন দ্য গভর্নমেন্ট। কারণ ছোট্ট ইস্যুটা হয়েছে, ওই যে চাকরের একটা সম্মানবোধ আছে, সেই ইস্যুটার জন্ম দিল আমাদের উপদেষ্টা মির্জা আজিজ। আমি ওনার সাথে ওনার ইয়ারডির অফিসে 5টা সামারি সই করালাম এবং ঘণ্টাখানেক তার অফিসে ছিলাম। ওই সময়ে আমি এই যে এখন যে র্যালি করে এটার প্রস্তাব পাশ করাইলাম যে আমরা এরকম র্যালি করব, চিফ অ্যাডভাইজার সাহেবকেও আনবো, তারপরে যাই ইসিআর মেশিনটা চালু করলাম। কিন্তু সেই সময় যে আমার বদলি হচ্ছে, আমাকে গুণাক্ষরে একটু বললেন না মির্জা আজিজ, অথচ কত কঠোরভাবে পরিশ্রম করলাম, কাজ করলাম, উনি বলেন নাই। তাতে অসুবিধা নেই, আচ্ছা উনি বলেন নাই, কিন্তু আমার একটু আত্মসম্মানে লেগেছে। উনি বলে গেলেন যাকে আনবে আমার জুনিয়র মজিদকে, আব্দুল মজিদকে বলে গেলেন যে তুমি চেয়ারম্যান হচ্ছ, বাট ডোন্ট ডাইভালজ ইট বিফোর ইস্যু অফ দ্য অর্ডার। তো এইটা আবার মজিদ হয়তো ভাবছে যে আমাকেও বলছে, এই জন্য মজিদ এটা লিক করে ফেলছে। আমি মজিদকে জিজ্ঞেস করলাম, মজিদ কী অবস্থা, কবে ওই যে অর্ডার হওয়ার পর? বলে স্যার আমাকে তো উপদেষ্টা মহোদয় বলে গেছেন যে এরকম অর্ডার হচ্ছে, আমি চেয়ারম্যান হইতেছি, আর আমাকে বরং এইটুকুও বলছে ডোন্ট ডাইভালজ ইট বিফোর ইস্যু। এই সিনসিয়ারলি বলছে, আসলে তো আমাকে বলে নেই। তা আমাকে না বলাতে উনি চলে গেলেন ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে, ইয়ারডির থেকে এয়ারপোর্টে, আমি আসতেছি সেগুনবাগিচে আমার অফিসে। কাকরাইলে আসার পরে এক সাংবাদিক আমাকে টেলিফোন করলো যে স্যার সুসংবাদ, ইউ হ্যাভ এ গুড নিউজ। কি? বলে যে আপনি ফুড সেক্রেটারি। হ্যাঁ, তো গুড নিউজ কেমনি হলো? আমি তো সেক্রেটারি আছি আইআরডি। বলে যে না, ওইখানে তো মেইনলি আপনি চেয়ারম্যান, আপনাকে তো সচিব হিসাবে কেউ বলে না, চেয়ারম্যান। তা বলুক না, আমি তো আইআরডি সেক্রেটারি হিসাবে আছি। তো তখন ওই দিনই আমি ডিসিশন নিলাম যে এইভাবে বোধহয় এদেরকে সালাম দেওয়ার কাজ করা আমার জন্য মানানসই হবে না। যে অ্যাডভাইজার আমার বদলিটা আমার মজিদকেও না বলতো, ঠিক আছে বদলি বললো না, আমাকে বললো না, তাকে বলে গেল, তো তাহলে আমি তো তার কাছে প্রিয় হতে পারলাম না। যেভাবে হোক তারা, আর বদলির যে কারণটা বলছেন, বদলি হওয়ার পরে সবাই ক্রেডিট নিতে চেয়েছে। এগুলো আমি আগেও বলছি, একই কথা সবাই শুনতে চায়, সবাই ক্রেডিট নিতে চায়, কারণ আই ওয়াজ এ ফ্যাক্টর এট দ্যাট টাইম। বিশেষ করে এফবিসিএর তারা একটা ক্রেডিট নিতে চায়। ওইখানে প্রয়াত মেয়র আনিসুল হক বিজিএমের ডাইরেক্টর ছিল তখন ওখানে ফেডারেশনের। উনি বাজেটের সময় আমাকে কয়েকটা অনুরোধ করেছিলেন, তার একটা অনুরোধ আমি রাখি নাই। তো মেয়র আনিসুল হক বললো যে স্যার আমার একটা কথাও রাখলেন। আপনার কথা রাখা যায় না, সম্ভব হয় নাই বাজেটে, কিন্তু আপনাদের ফেডারেশনের কথা রেখেছি কয়েকটা। তো এই মেয়র আনিসও পরে বলছে যে ওই আমারে বদলি করিয়েছে। 5ই সেপ্টেম্বর হোটেল রেডিসনে তাদের যে বেটার বিজনেস ফোরামের ভাষণ বক্তৃতা দিল, সেখানে হচ্ছে এরকম ক্রেডিট, কারণ ওই সামনে ফেডারেশনের ইলেকশন আছে। ওই সময় আমার বিরুদ্ধে যারা বলতে পারে তাদের একটু আবার একটু দাম বাড়ে, কদর বাড়ে না যে এই ক্ষমতাশালী। ঠিক অন্যেরা আবার বললো, যেটা অনেকে বলে যে মতিউরও এটা নাকি কোথাও বলতে চেয়েছে, আই ডোন্ট নো, আমার কানে আসেনি যে মতিউরের বদলি সরে গেছে, এটার সাথে কোনো রিলেশন নেই। নাইদার মিস্টার মেয়র আনিস নর মাই এই যে তখনকার জয়েন্ট কমিশনার মতিউর, এরা আমার বদলিতে কোনো রোল প্লে করে। একদম ব্যক্তিগত আপনার প্রশ্নই না। এটা হয়েছে, আপনার এই অভিমানটাকে একটু বেশি ছিল না? এটা হয়েছে না স্বেচ্ছা, তো আমি বদলি না চাকরি ছাড়া তো আমি স্বেচ্ছায় অভিমানের প্রশ্ন, এক ধরনের মানে আপনার আত্মসম্মান বোধ বলেন, একটু কষ্ট বলেন, একটু অভিমান বলেন। অভিমান না, ওই যে আজিজ নামে এক সাংবাদিক বলছিল ঠেডা, হ্যাঁ বলে যে ঠেডা বলে না, ঠেডা বলছি আর কি। আর কেউ বলে যে কট্টর, অনেকজনে। তখন ডক্টর আকবর আলী খান আমার নিয়ে লিখছে, বদরুদ্দিন ওমর লিখছে, পররাষ্ট্র সচিব মহিউদ্দিন সাহেব কলাম লিখছেন, সবাই যে তাদের মতো করে লিখছে।
আকবর আলী সাহেব শুধু তার লেখাতে বলছিলেন যে সরকারি চাকরি বদলি হয়, যে কোনো কারণে হয়, তার চাকরিটা ছাড়া উচিত হয় না। উনি এরকম পরে আমার বলছেনও যে বদিউর, আমি তো সরাসরি ওনার আন্ডারে উনি ডেপুটি সেক্রেটারি কাজ করেছি, ভালো জানতো। আমার স্যার সবটা মানা যায় না। এগুলো সিএসপি সাহেবদের এই ইলাস্ট্রিসিটি ছিল, তারা ওই জামাতের মতিউর রহমান নিজামীর সাথেও যেমন ভালো কাজ করতে পারে, আবার এখানে অন্য পলিটিক্যাল আওয়ামী মন্ত্রীর সাথে পারে, তারা সবটাতে পারে। তারা নারকেল তরকারি ছিল, তারা ক্ষমতায় থাকার সবটা পারত। আমি করি নাই এই জন্য যে কিছু জিনিস আছে সম্মানের জন্য চাকরি করি। সম্মানের জন্য যদি আমি রাজকীয়ভাবে করতে না পারি, আমার কাছে যখন মনে হচ্ছে যে আবার এখানে আমার উপদেশটাও আমার উপর একটু অসন্তুষ্ট, আমার যেহেতু সিনিয়রিটি দিয়ে নাই, প্রমোশনটা আমাকে বিএনপি গভর্নমেন্ট থাকতে খালেদা জিয়ার 4 বার সচিব পদে প্রমোশন। আমরা সেই গল্পটা শুনবো। আপনিও 4 বার পদোন্নতি বঞ্চিত হয়েছেন শুধুমাত্র মানে আওয়ামী ঘরানার অভিযোগে। তাহলে কি এই প্রশাসনে কি মানে এই ঘরানার অভিযোগ এবং এই রাজনীতিকরণ এর এর প্রভাবই কি বোঝা যাচ্ছে যে আসলে আমলারা একটা জায়গায় এখন আমলারা কথা শুনে না রাজনীতিবিদদের, এবং এই যে দুর্নীতির প্রসার, দুর্নীতি থামাবে কে, সব কিছু কি মানে একটা যোগসূত্র কি মানে আপনি দেখতে পান আপনার এই দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে? জি, অবশ্যই যোগসূত্র দেখতে পাই। আপনার আমলাদেরকে দলীয়করণ যেটা, এটা কিন্তু বঙ্গবন্ধুর আমলে ছিল না। তখন তো বাজাদের জন্মই হয় নাই। বাজাদ মানে বাংলাদেশ জাতীয়তা দল, তখন আলী একা ছিল, আওয়ামী লীগ। তো সেই সময় যেহেতু বাজাদ নাই, আওয়ামী লীগ একা, আর বঙ্গবন্ধুর বিরাট মহিরুর মতো ক্ষমতা, সে সময় উনি যা বলছেন তাই হয়েছে। তখন এই দলীয়করণের প্রশ্ন উঠে নাই। জিয়ার আমলেও এই দলীয়করণটা ছিল না। আওয়ামী লীগ তো জিয়াউর রহমান নাম শুনলে আর তো বিরক্তি প্রকাশ করা হয় না, কিন্তু অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দলীয়করণ সেই সময় ছিল না। বরং আমি লিখছি আমার আত্মজীবনীয় ডুমুরিয়া থেকে সচিবালয়, এইসব সব কাহিনী আছে, সরকারি স্বীকৃতি, আমার অনুভূতি সমগ্র এই বইটাতেও আছে। বরং জিয়ার সময় এই যে নরসিংদীর মোহাম্মদ আলী সাহেব শেষে স্বাস্থ্য সচিব ছিলেন, আমার 4 প্রিয় সচিবের মধ্যে একজন। মোহাম্মদ আলী সাহেবকে যখন ইআরডির জয়েন্ট সেক্রেটারি করার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তার কলিগদের এবং সিনিয়র কয়েকজনই জিয়াউর রহমান সাহেবকে বলছিল, এটা আমরা অন্য অফিসারদের থেকে শুনি আর কি, সিনিয়র বলছে যে মোহাম্মদ আলী তো বঙ্গবন্ধুর ভক্ত। তারা ভাবছে যে জিয়াউর রহমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভক্ত বললে বাদ দেবে। বলে যে আচ্ছা, তো অফিসার কেমন, দক্ষতা, বলে যে দক্ষ, সততা, বলে যে আনকোয়েশনেবল। বলে তাহলে বঙ্গবন্ধুর ভক্ত হইলে আমার অসুবিধা কি? এটা বলছি এই জন্য জিয়াও কিন্তু দলীয়করণটা তখন করে নাই, যে বঙ্গবন্ধুর ভক্ত হইলে আমার অসুবিধা কি, অফিসার সৎ এবং দক্ষ, অতএব তাকে ইআরডিতে দেওয়া হইল। সেই সময় মুহিত সাহেব তো ইআরডি সেক্রেটারি। এরশাদের আমলেও মোটামুটি সার্ভিসের মধ্যে এই দলীয়করণটা দেখা যায়নি। এটা শুরু হইল বেগম খালেদা জিয়ার প্রথম আমলে 92-এর গণপদোন্নতি দেওয়ার সময় জমিনুদ্দিন সরকারের নেতৃত্বে যে কমিটি পদোন্নতিটা দিয়েছে, সেই সময় এটা শুরু হইল। ওই সময় এই মনা লেখা শুরু হইল, নামের পাশে আওয়ামী লীগ, তারপরে এ আওয়ামী লীগ, বি বিএনপি, জে জামাত, এসব লেখা শুরু হইল। তাহলে আমরা সব আমাদের পিছনে, শীর্ষস্থানে আমাদের পিছনে এই ধরনের একটা বি এবং এ লাগানো আছে। এ বি জে এসব তখন লেখা শুরু হইল। এবং সেই সময় ওই প্রমোশনের সময় পদোন্নতি নীতিমেলাটা আমাদের বন্ধুবান্ধবরাই যারা কোর প্রোগ্রামে ছিল তারা করেছে, এমনভাবে করেছে। 100 নম্বরের পরীক্ষা, তো তাতে আগে 10 বছরের এসিআরের গড় হবে 60%, আর 40% হবে ভাইভাতে। প্রথম পদোন্নতি নীতিমেলা ওই আমলে 100 হয়ে গেল, 100 হয়ে গেল। এখন 10 বছরে যে আউটস্ট্যান্ডিং 90 করে পেয়েছে গড়ে, তো 90-র 60% করলে তার হয় 54। আর ভাইবার সময় তাকে যদি ফেল করাতে হয় 75 পাস মার্ক, ভাইবার সময় তারে কম দিয়ে 75-এর নিচে নামাই দেবে, দিল না। আবার 10 বছরে যার এমনি 60% এসিআর, তার হইল 6-6 36। 60% আপনার 60 হইলে 36 সাথে ভাইবার সময় তারা সেখানে 36 সাথে 39 যোগ করলে কত হয়? 75। ওই ভাইভাতে তাকে 39 দিয়ে 75 বানাই দিল, পাস করে দিচ্ছে, পাস করাই দিল।
তো ওই সময় এই কাজটা করেছে। এমনকি এমনও অভিযোগ ছিল, জমিরুদ্দিন সরকার বেগম খালেদা জিয়ার সামারিতে সই করানোর আগে প্রত্যেকটা সুপারিশের পেজে সই করে নেয় তারা। লাস্ট পেজে খালেদা জিয়া সই আসার পরে পরে নিজেরা ভিতরে নাকি কিছু চেঞ্জও করেছে আবার, এই ধরনের এই ঘটনা অভিযোগও ছিল। ওই যে বিএনপি প্রথম এই দলীয়করণ শুরু করলো, উদ্দেশ্য কি 73 বেস অফ ফ্রিডম ফাইটার বেস, ফ্রিডম ফাইটার বেসগুলাকে ফেলে দেবে, ওরা যেন না আসতে পারে, কেমন ওই উদ্দেশ্যটাই। ওই উদ্দেশ্যে। এবং সেটা হইল পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। না কিন্তু তখনই তো আপনি পদোন্নতি পেলেন না ওই না সময়। না, এই সময় তো আমরা জুনিয়র অফিসার, আমরা তো তখন আপনার ডেপুটি সেক্রেটারি হই নাই 91-এ। আমরা ডেপুটি সেক্রেটারি হইলাম তো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ডেপুটি সেক্রেটারি, অর্থাৎ 18 বছরে ভোটাধিকার পাই, আমরা 19 বছরে যে ডেপুটি সেক্রেটারি হইলাম 98-তে। তো সেই সময় এটা ঘটে নাই, আমি সেই সময় আসি নাই, অন্যদের এটা ঘটলো। এরপরে যখন বিএনপি থেকে আওয়ামী লীগ পরে প্রথম ক্ষমতায় আসলো, শেখ হাসিনার প্রথম মেয়াদ, তখন এই যারা বাদ পড়লো তারা একজোট হয়ে আবার তাদের সমস্ত সুযোগ সুবিধা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে সেই নিয়ম দিয়ে একেবারে বকেয়া যা বেতন টেতন ছিল, এমনকি বকেয়া টেলিফোন বিল প্রাপ্যতা সেটা সব উঠে যায়, আদায় করে নিল। আদায় করলো। এবার এদেরকে যেরকম চাকরির থেকে কিছু বাদ দিয়ে দিল, ওএসডি করলো, প্রমোশন দিল না, এবং কিছু বাড়ি ভাটাই দিল। ঠিক এই সরকার আসি এবার রিভার্স ওদেরকে সব নিয়ে আসলো, এগুলারে বিএনপিরগুলাকে বাদ দেওয়া শুরু করলো। এই যে শুরু হইলো, এটা আর থামছে না, চলছে। এবং চলতে যাইয়া সেটাতে আমি খেসারতে আসলাম কখন, আমার যখন সচিবের প্রথম 2006-তে যখন আমাদের সচিব পদোন্নতি দেওয়া হলো, তো সেই সময় আমি প্রথমবার বাদ পড়লাম, পরে বাদ পড়লাম। কারণ হলো ওই বোকাশোকা মানুষ তো একটা বেফাস কথা বলে ফেলছিলাম। আমি কিন্তু চাকরিতে জয়েন করার পরে কোনো পলিটিক্স করি নাই, কোনো দলে যাই নাই, পরিষ্কার। হ্যাঁ, তো কিন্তু বেফাস কথা বললাম কোনটা, ইআরডিতে যখন এডিশনাল সেক্রেটারি আমি, তখন অফিসের ফাইল নিয়ে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলাম, সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী। হ্যাঁ, যাওয়ার পরে আমি গেলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ছিলেন খন্দকার শহীদুল ইসলাম। আমি আমার বইটিতে তাকে অন্ধকার শহীদুল ইসলাম বলি, কারণ বেগম জিয়াকে অন্ধকারে রেখে সে এইসব কাজ করে ক্ষতি করছে, বেগম জিয়ার ক্ষতি করছে, বিএনপির ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। হ্যাঁ, যথেষ্ট। তো ফাইল নিয়ে ঢুকার সময় খন্দকার শহীদুল ইসলামের রুমে আমাদের ফেনী 3-এর মোশাররফ হোসেন সাহেব এমপি, বেলায়েত মুক্তার সাহেবের ছেলে, ওই ব্যবসাও ছিল, ম্যান পাওয়ারের ব্যবসা ছিল। মোশাররফ সাহেব ভদ্রলোক, উনিও বসা। ওনারা দুইজন একটু রসিয়ে রসিয়ে গল্প করতেছিল যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করছে। এটা শোনার পরে আমি চট করে বললাম, স্যার এটা একটা বিশ্বাসযোগ্য কথা? বঙ্গবন্ধুর কথায় দেশ উঠে বসে, উনি দেশের প্রধানমন্ত্রী, মালিক, প্রেসিডেন্ট, আর ওনার এটা করবে? তাদের প্রয়োজন আছে কিনা? তখন মুখটা তাদের দুইজনের একেবারে বেলুন পিন দিয়ে ফুসকুলে যা হয় এরকম হয়ে গেল। পরে এই যে একটা কথা বলে ফেললাম, এটার খেসারতে এই সব সময় যখনই আমার পদোন্নতির প্রশ্ন উঠে, খন্দকার শহীদুল ইসলাম তথাকথিত অন্ধকার শহীদ ইসলাম বলে যে পরে আরও তথ্যের প্রয়োজন, ওই আমার আলিমনা চিহ্নিত করেছে। এমনকি ম্যাডাম খালেদা জিয়া একবার সংস্থাপন সচিব ডক্টর মাহবুবকে বলল যে আমি যতটুকু জানি, খোঁজখবর পেয়েছি, বদিউর রহমান তো খুব ভালো অফিসার, হ্যাঁ, তো তাকে আপনারা প্রমোশন দেন না কেন? ডক্টর মাহবুব নিজে আমাকে জানালো, বলে যে ম্যাডাম আমরা তো সববারই তারটা সুপারিশে রাখতে চাই, কিন্তু আপনার সচিব তো নাম কেটে দেয়। ঠিক এই মনা সৃষ্টি হওয়ার পরে সালাউদ্দিন ইউসুফ যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন সালাউদ্দিন ইউসুফ আমার উপর রাগ করতো, ওই ছাত্রলীগ পান্ডা গুন্ডাদের টেন্ডার আমি ফাঁস করি নাই, তারপর ডাক্তারি নিয়োগের সময় তাদের অযোগ্যগুলোর বাদ দিয়েছি। তো তখন আমাকে সালাউদ্দিন ইউসুফ বলতো এই বোধহয় বিএনপি করে, নাইলে আমার ছাত্রলীগের টেন্ডার দেন কেন? হ্যাঁ, তবে শেখ সেলিম যখন স্বাস্থ্যমন্ত্রী হইলেন, উনি ওই নিয়োগের ফাইলটা দেখে বললো যে না ঠিক আছে, ওগুলা ফেল করা পিয়ন সাফরাশি না হয় সুপারিশে দেওয়া যায়, ফেল করা ডাক্তার দেওয়া যাবে না, উনি এটা ঘোষণা করছেন। তারপরে বিএনপি যখন আসলো, ডক্টর খন্দকার মোশাররফ স্বাস্থ্যমন্ত্রী হইলেন, ফজলুর রহমান সাহেব স্বাস্থ্য সচিব হইলেন, এরা আসি বললো যে এটা তো আওয়ামী না, আমার সচিবালয় থেকে বাইরে করে দিল, বাইরে করে কোথায় দিলেও বাদ বেচতে সেরাটার হোটেলে পাঠাই দিল। এই তো
মানে মানে আপনার বঞ্চিত হওয়ার কি, শুধু বঞ্চিত হওয়ার গল্পই তো দুই দিকে। বঞ্চিত হলাম তো 8 মাস আমাকে সচিব করে না, আমিও চাকরি করি না, আমার পরপর জুনিয়রগুলো হইলো, সবাই হইলো, তত্ত্বাবধায়ক এসে আমাকে প্রমোশন দিল, ভারপ্রাপ্ততে করলো, মিটিং হইলে প্রমোশন দেবে, কিন্তু আমার সিনিয়রিটি দিল না। সেই জন্য আমি প্রধান উপদেষ্টার প্রথম সচিবদের সাথে বৈঠকে যোগ দিলাম না। এই জন্য আমার এক্সপ্লেনেশন চাইলো, আমি জবাব দিলাম, বললাম যে ঠিক আছে, কেন পদোন্নতি দেওয়া হয় নাই, এগুলো একটা কমিশন করে চেক করেন। তো প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সাহেব এটা আর কিছু করলেন না, আমার আবার কোনো ইয়েও করলেন আর কি, শাস্তি টাস্তি কিছু হইল না। কিন্তু এই যে মানে আপনি দীর্ঘদিন আপনার এই আমলা জীবন, এই আমলারা যে এইভাবে মানে দুর্নীতিতে ডুবে যাচ্ছে, এবং আপনার সবচেয়ে আলোচিত এখন আপনার ছাগলকাণ্ডের মতিউর, এবং আমরা গতকালকে থেকে দেখছি তার আরেক বান্ধবীও আবিষ্কার হলো, এনবিআর এর এক সচিব, সে নাকি 500 ভরি স্বর্ণ, তার ফ্ল্যাট, বাড়ি, সে নাকি অলওয়েজ তার হাতে গলায় 10 লাখ টাকার হীরা গহনা নিয়ে ঘুরেন। মানে আসলে কি হচ্ছে যে আপনার আমরা জীবন, আপনার একজন সততা, একজন মানুষ, দেশ সেবা, আবার এসব চিত্র, মানে মানুষ আসলে তরুণ প্রজন্ম আসলে কি ভাবছে, কি দেখছে, এসব থেকে কি শিখছে? আপনার শিক্ষক যদি ছাত্রকে জিজ্ঞেস করে সোমনাথ মন্দির কে ভাঙছে, ওই ছাত্র যদি ইন্টেলিজেন্ট হয় তখন বলে স্যার আমার তো জন্ম হয় নাই। আবার ইন্সপেক্টর এসে যদি শিক্ষককে জিজ্ঞেস করে সোমনাথ মন্দির কে ভাঙছে, শিক্ষক যদি একটু বুদ্ধি খায় জবাব দেয়, বলে স্যার আমি তো ওটা দেখি নাই কে ভাঙছে। এখন মতিউরের বান্ধবী, যেটা আমি আজকে পত্রিকা একটা ছবি দেখলাম, কি আরজিনা না মর্জিনা কি একটা নাম, আর্জিনা। আরজিনা না কি আছে আর কি। তো এগুলো আমাদের একটা পরশিকাতরতা আছে। আপনার ক্ষমতা নাই, সোজার বাংলা, খাস বাংলায় আনরিফাইন্ড হইতে পারা যায়, হেডম নাই, আপনি পারেন না, ও পারছে, ওর ক্ষমতা আছে, সে টাকা করছে, গাড়ি করছে, বাড়ি করছে, তার যাইয়া বেনজির করতে পারছে, নজির স্থাপন করছে। এমনি তো আমরা বে বললে, বেয়াদব বললে বললে আদব নাই, বেয়াকেল বললে মনে করি আকল নেই, কেমন? তো এখন ও পারছে, বেনজিরের নজির স্থাপন করছে। তারপরে বাহিনী প্রধান আরেকজন, তার ভাইয়ের পাসপোর্ট নিয়ে আজিজ সাহেব সেটা করছে। এর মধ্যে আমাদের আরও ফয়সল নাকি একজন করছে। এখন যারা পারে না তাদের একটা বোধহয় পরশিকাতরতাও থাকে, এটা করার কিছু নেই। দুর্নীতি যেটা বলছেন এভাবে হচ্ছে, এটা অসম্ভব রকমের অগ্রহণযোগ্য বিষয়। দুর্নীতি সবসময় ছিল, কিছু না কিছু হতো। ময়রার হাত দিয়ে মিষ্টি হবে সে একটু চেকে দেখতেই পারে। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে এগুলো শুরু হয়েছে। নায়েবের জমিদার খাজনা আদায় করতে গেলে সে কলাটা মূলাটা আরেকজনের ফল ফুট হইলেও কিছু আনবে, একটা কিছু হয়। কিন্তু এখন এই যেগুলো আসছে এগুলো তো দুর্নীতিতে পড়ে না, এগুলো দুর্নীতি কি, যেমন আমরা অনেক সময় নতুন শব্দ আবিষ্কার করতে হবে। এইটা তো অন্যরকম হয়ে গেছে। যে আমরা আগে বলতাম কোনো সময় যে 33 পাইলে পরীক্ষায় পাস, এখন 31, 32, 29 পাইলেও না হয় পাশের কাছাকাছি, এটারে ফেল বলা হইতো, যে কাছাকাছি পারবে। কিন্তু যে 4 পায় 5 নম্বর পায় সে তো ফেলও করতে পারে না। তো এগুলা দুর্নীতির কোনো ধাঁচের মধ্যে পড়ে না। এটা নতুন কোনো নামকরণ দিতে পারেন কি না সেগুলোর মধ্যে যদি পড়ে, আপনি মতিউর বলেন বা এখন ফয়সল বলেন, কিংবা এই যে যাদের নাম আমরা শুনছি, যারা এখন আসেন বলেন, এটা শুধু ওদের দোষ দিলে হবে না। এটা কারণ হয়ে গেল রাজনীতি, পলিটিক্স যখন রটেন হয়ে যায়, পলিটিক্যাল মাস্টার্স যখন ব্যুরোক্রেট সার্ভেন্টসদেরকে কন্ট্রোল করতে পারে না, রাজনীতি যখন নীতিহীন হয়, রাজনীতির রয়ের বিন্দুটা নিচে যে ফোঁটা সেটা যখন উঠে যায়, তখন কি হয়? বাজনীতি। এখন বাজনীতিটা কি? বাজনীতি হলো বাজ পাখির নীতি। বাজ পাখি অনেক উপরের থেকে শিকার চো মারে, কিন্তু কোনো রকম মিস হইলে কিন্তু খালি মুখে যায় না, খড়কুটা হইলে একটা কিছু নিয়ে যায়। ইফ দিস হ্যাপেন্স ইন কেস অফ পলিটিক্স, পলিটিক্স রটেন হয়ে গেলে তখন নিচের দিকে যাকে কন্ট্রোল করবেন সেটা পারবেন না। আপনি যে গৃহিণী নিজে কাজ জানে, সে গৃহিণী কাজের বুয়ার গৃহকর্মীর দোষ ধরতে পারবে,
কোনখানে ময়লা লাগছে হয় না কেন, কোনখান দিয়ে খাঁজে রয়ে গেছে। তো সেই পলিটিক্যাল মাস্টার্সরা তো এখন আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটুক দেখি যোগ্যতা অধিকারী নন। না হইলে ঘাড়ের উপরে যার বটি সেই আমলারা কেন করবে, 1 নাম্বার। তাইলে তাদের কন্ট্রোল নাই। 2 নাম্বার হইল আপনার যে নিয়ম যেটা প্রচলিত আমলাদের জন্য, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম নাই। একবার কোনো রকমের চাকরিতে ঢুকছে তো বাদ পড়ার আর সম্ভাবনা থাকে না। কিন্তু হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম খুবই দরকার। ধরা পড়ছে এই যে এখন কি করলো, একজনকে দেখলাম ওই বদলি করলো, বদলি করলো, পাঠাই দিল। হ্যাঁ, আচ্ছা ডিসিপ্লিনারি অ্যাকশন হবে, ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে, সেই জন্য বদলিটা কি কোনো ব্যাপার হইলো? তাতে তো প্রথমেই আপনার ওএসডি করে কোথাও সংযুক্ত করবে, ডিপার্টমেন্টাল অ্যাকশন যেটা হবে। তারপরে ধরেন ওরা বলে যে পাওয়া যায় না, চলে যাচ্ছে, কোথায় আছে পায় না। যখন পত্রপত্রিকায় সুনির্দিষ্টভাবে কিছু তথ্য দিচ্ছে তখনই তো অ্যালার্ট করা যায়। আইন শৃঙ্খলা বাহিনীকে বলে রাখতে হয় যে নজরে রাখো। আমরা তো অ্যালার্ট করছি, তাও পরে যখন পালাইয়ে যাওয়ার পরে অ্যালার্ট করছি। হ্যাঁ, সেটা না, ডিপার্টমেন্ট তো তখনই অ্যালার্ট করবে যে এর সম্বন্ধে এরকম কথা আসতেছে, খোঁজ খবর রাখিও, আমরা ভিতরে ভিতরে সব খোঁজ নিচ্ছি, যেন নজরে নজরে রাখেও যেন পালাইতে না পারে। সেটা তো করছে না, তারপরে চলে যাচ্ছে। এখন যেটা হয়ে গেছে, এমনও তো হতে পারে পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা তো হতে পারে এই জন্য, কারণ বেসিক বাচ্চু যদি চলে যেতে পারে, বাচ্চুরা জায়গার যদি চলে যেতে পারে, তাহলে অন্যগুলা পালানোর সুযোগ করে দেবে না কেন? বেনিফিশিয়ারি যারা থাকে সব তো গিভ অ্যান্ড টেকে চলে, পালানোর সুযোগ করে দেওয়া হয়। এটা এগুলো ভাবা যায় এই জন্য আমাদের উচ্চপদস্থ মন্ত্রী পর্যায় থেকে অন্যরাও মাঝে মাঝে একটু সাফাই গান যে এ কত টাকা রোজগার করলো, কমিশনে ছিল, মিশনে ছিল, জাতিসংঘে ছিল, সব না দেখে কি বলা যায়, এইসব কথাবার্তা বললেই বোঝা যায় যে সিম্পেথি কোথায় কাজ করে। দিস শুড নট বি। তো সুযোগ করে দেয়া হোক অথবা নিজেরা পালাক বা লুকিয়ে থাকুক, এটা প্রশাসনিক ব্যর্থতা। কারণ আমাদের পুলিশ যদি ইচ্ছা করে, আমরা আগেও বলতাম ট্রেইনড, ইন্টেলিজেন্ট, যথেষ্ট দক্ষ, পারতো না। আগে বলতাম যে বাংলাদেশ পুলিশ পারে না শুধু একটা পুরুষকে মেয়ে লোক করা, মেয়ে লোককে পুরুষ করা পারে না। এটা ছাড়া যেমন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সব এক করে ফেলছে, পুরুষ মেয়ে এক, সব স্যার এখন। আমি তো বোকা বনে যাই সব স্যারের শুনে, এখন আর গ্রামারের জেন্ডার ফেন্ডারে পালাই নেই। তো তাহলে পুলিশকে অ্যালার্ট করলে বা নজরে রাখলে কেমনে যেত? নজর রাখা তো দোষের কিছু না। বদিউর রহমান চোর ধরা পড়ছে, তো সে স্বাধীনভাবে চলুক, কিন্তু একটা খেয়াল থাকবে নজরে, সে যেন বাগতে না হয় কোথাও, সেটা করা হয়নি। শাস্তিটা হয় না। আমলাতন্ত্রের চাকরিতে যেসব শাস্তি হয় এগুলো ভালো শাস্তি হয় না। আপনি বড় পদের বড় শাস্তি হিসেবে, এই যে আমাদের বড় সচিব সাহেবরা বুয়া মুক্তিযোদ্ধা হয়ে চাকরি করছে, তারপরে তো পেনশনও পায়, সবই পায়। কেন? বুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ হওয়ার পরে তার তো টোটাল ফেরত নেওয়ার, সবগুলো ফেরত নিতে হবে। সব ফেরত নেওয়া না, শুধু তাকে তো পেনশনই দেওয়া ঠিক না, কিচ্ছু পাবে না, পথে বসায় দিতে হবে। আপনি যে দুর্নীতিবাজ প্রমাণ হবে পথে বসায় দিন, একেবারে রাষ্ট্রের অনুকূলে সব কিছু জব্দ করে যেন মানুষ দেখে নজির। এই একটা ব্যাপার। তাইলে আইনের ফাঁক ফোকর, যেটা রাষ্ট্রযন্ত্র দুর্বল, প্রশাসনিক কাঠামো দুর্বল। বাকি যেটা আপনার বাড়তেছে কী জন্য? দুর্নীতিবাজকে সমাজ এখন প্রতিরোধ করে না। 50-60-এর দশকেও যেটা ছিল সামাজিক ঘৃণাবোধ ছিল। আপনার দুর্নীতিবাজ ঘুষখোর এলে তার মেয়ের বিয়েতে যেতে চাইতো না ঘুষখোর, তার মেলে মজলিসিতে দাওয়াতে যেতে চাইতো না, ধর্মগুরু বা মোল্লা মৌলবীরাও যেতে চাইতো না। এখন সেটা উল্টো হয়ে গেছে, ওখানে গেলে হাদিয়া বেশি মিলে, এ দানশীল বেশি টাকা দিতে পারে, তো সমাজ মেনে নিচ্ছে। রাষ্ট্রযন্ত্র বা অ্যাডমিনিস্ট্রেশন তাকে ধরতে পারছে না, এদিকে সে পার হয়ে যাচ্ছে, আর সমাজ তাকে মেনে নিচ্ছে, অতএব সে আরও বুক ফুলিয়ে চলতেছে। খেয়াল করছেন? সমাজে ঘৃণা হয় না তো। এইবার আমি বলতেছিলাম এগুলো আবার আমি মাঝে মাঝে বলি, এই কথাগুলো খেয়াল রাখেন, যদি হঠাৎ করে কেউ মেরে টেরে ফেলে বা মরে যায় তখন এগুলো কাজে লাগবে। আমি বলি এখন সত্য কথা বলতে হলে 3টা বিষয় রেডি থাকতে হয়। এক, আপনি সত্য কথা বলছেন যে সংক্ষুব্ধ হইল সে বা সেই পার্টি বা সেই দল রাস্তাঘাটে আপনার পাটা ভেঙে দিতে পারে,
পিটাইতে পারে, আপনি এটা মেনে নেবেন, তাহলে আপনি কথা বলবেন। 2, আপনাকে যে কোনো একটা মামলায় ফাঁসায় দেবে। আর আমাদের কোর্ট টোটের যে অবস্থা, একবার মামলায় ফাঁসাইলে তো এবার আপনি জুতা ক্ষয় করে চলতে থাকেন, তাইলে আপনাকে জড়ায় দিল। সরকার অসন্তুষ্ট হইলেও মামলা জড়াইতে পারে, অন্য কেউ সংক্ষুব্ধ হইলেও করতে পারে। এই দুইটার কোনোটাতে যদি না পারে, আপনাকে একসাথে কুললে খালাস, গুলি করে দিলে, ফুটফুস করে মেরে ফেলবে। এই 3টা যদি আপনি তৈয়ার থাকেন, 3টা মেনে নেওয়ার জন্য তৈয়ার থাকেন, তাহলে শুধু আপনি কথা বলতে পারবেন, নাহলে আপনি পারবেন না। কিন্তু এই দেয়াল লাগছে। মেনে নেওয়াটা তো আসলে কঠিন, মেনে নেওয়ার সংজ্ঞাটাও আসলে কঠিন। কঠিন মানে কার এত গরজ পড়ছে সত্য কথা বলি পা ভাঙ্গার, কার এত গরজ পড়ছে একটু সত্য কথা বলি আরেকজনের রোশান হলে পরে জেলে যাওয়ার, মামলাতে জড়ানোর। কিন্তু আমরা দুর্নীতি নিয়ে কথা বলছিলাম, যে দুর্নীতির কথা আপনি বললেন, তো আমাদের তো একটা দুর্নীতি দমন কমিশন নামেরও একটা প্রতিষ্ঠান আছে, তারা কি করছে? শুনছি তো, তাদের কি? শুনছি দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আগে ব্যুরো অফ অ্যান্টি করাপশন ছিল। হ্যাঁ, তো এখন দুদক নিয়ে কথা বললে তো আমার প্রিয়ভাজন অফিসাররা যায়। এখন আবদুল্লাহ আছে, ভালো অফিসার, সৎ অফিসার, প্রিয়ভাজন। তার আগে ইকবাল ছিল, আমার আন্ডার ডেপুটি সেক্রেটারিও ছিল। তার আগে গোলাম রহমান সাহেব তো নখদন্তবিহীন, এগুলা বলছেই। দুদক 2 কারণে অকার্যকর হয়ে আছে। এক, হয়তো দুদক যতটুক শক্তি রাজনৈতিক নেতৃত্ব থেকে পাওয়ার কথা সেটা পাচ্ছে না। যে ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ পার্টি, নট মাই ম্যান নট ইউর ম্যান, দুর্নীতি পাইছে ধরো, সেটা হচ্ছে না। আমি একবার ইকবালকে জিজ্ঞেস করছিলাম যে বেসিক বাচ্চু নিয়ে এত কথা উঠে তোমরা কি করতেছো? ও স্যার পরে কথা বলবো আপনার সাথে। এই মতিউরও তো 4বার নাকি দুদক থেকে 4বারই খালাস হয়ে আসছে, এখন পঞ্চমবার যাচ্ছে, কি হয় না হয় দেখা যাক। তো দুদককে পলিটিক্যালি গভর্নমেন্টের তরফ থেকে কতটুক সাপোর্ট দেয়া হয়, এটা নিয়ে আমার মনে একটু প্রশ্ন জাগে। কেন জাগে? অন্যরা বলবে যে সরকার 16 আনা সাপোর্ট দেয়, জাগে এই জন্য আমি এনবিআরের চেয়ারম্যান হিসাবে কাজ করতে গিয়ে তো টের পেয়েছি সরকারি সাপোর্ট কাকে বলে। আমাকে মির্জা আজিজ পছন্দ করতেছে না, ফখরুদ্দিন সাহেব রাত্রের 11টায় টেলিফোন করতেছে যে বদিউর আমি কি বলি আর আপনি কি বলেন। আমি কেন স্যার, টাকা লাগবে না? বলে যে কত পাবেন? 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। আল্লাহ, ওয়ার্ল্ড ব্যাংকে ছিল 5000, 10,000 কোটি, ওনার কোনো টাকাই না। তার মানে আমি দেখেছি সেখানে ট্যাক্স আদায়ের জন্য, নিয়ম মাফিক রাজস্ব কালেক্ট করার জন্য গভর্নমেন্ট প্রেফার করে নাই। তাও পলিটিক্যাল গভর্নমেন্ট না, নন পলিটিক্যাল তিনুদ্দিনের সরকার, তারাও কিন্তু পছন্দ করে নাই। তো ওইখানে যদি আমাকেই পছন্দ না করে এগুলো করার জন্য, তাহলে দুদককে পলিটিক্যাল গভর্নমেন্ট পছন্দ করবে কেন? তাহলে কি জনাব বদিউর রহমান, যে আমরা এখানে সরকার একটা জিনিস যোগ করি, আপনার জেনারেল হাসান মাসুদ চৌধুরী যখন দুদকের চেয়ারম্যান ছিল, পরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে কী দশা হইল? ওনার এই সংসদীয় কমিটি ডাকে হেনস্থা করার চেষ্টা করতে, ওটা করতে, ওনাকে থাকতে একটু দিল না, চলে গেলেন। তার মানে কি, তার মানে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে সরকার যত জিরো টলারেন্সের কথা বলো, এটা আপনিও বারবার বলছেন, আমি তো একটা পয়েন্ট বললাম, একটা বারবারই বলছেন, এটা রাজনীতির বক্তব্য। তাহলে কি বর্তমান এই যে ব্যবস্থায়, এই ব্যবস্থায় রাজনীতি কি আসলে দুর্নীতিকে বাদ দিয়ে কি চলতে পারবে বা বাঁচতে পারবে? 2টা কারণ বললাম, একটা তো সরকারের পৃষ্ঠপোষকতা বা সাপোর্ট কম, আর একটা হলো দুদকে যিনি চেয়ারম্যান হিসেবে বসেন তিনি কতটুক সাহসের সহিত দুর্নীতিবাজকে ধরবেন, পারবেন কিনা। ইট ডিপেন্ডস অন দ্য পারসন হু ইজ ইন দ্য চেয়ার। সেখানেও গলত থাকতে পারে, কারণ সরকার যেসব অফিসার দুদকে দিচ্ছেন উপর থেকে, সেগুলো কতটুক শক্তভাবে কাজ করতে পারবে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। প্রশ্ন না থাকলে আমরা আরও একটু বেটার কিছু দেখতাম, বোধহয় এরা পাচ্ছে না। আর রাজনীতি দুদককে বাদ দিয়ে কি বললেন না যে পারবেন? এই যে আপনি বর্তমান যে অবস্থা, আমরা এই আজকে আলোচনায় আপনার কাছ থেকে আমরা যা শুনলাম, এই যে বর্তমান যে এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটে রাজনীতি কি আসলে দুর্নীতিকে বাদ দিয়ে কি সামনে আগাতে পারবে, বাঁচতে পারবে বা শুদ্ধ হতে পারবে? দেশকে শুদ্ধ করতে পারবে? রাজনীতি একটা জিনিস আছে, আপনার কিছু সময়ে কিছু লোককে আপনি যদি পুষে মাথায় উঠান, তাদেরকে ফেলে দিতে কষ্ট হয়। কিন্তু আমি আশাবাদী মানুষ, রাজনীতি
যেহেতু রটেন হয়েছে, হলফনামার মধ্যে 1000 গুণ 5000 গুণ 10,000 গুণ বাড়ে, এটা আপনি দেখছেন না। রাজনীতির মধ্যে তো রাজনীতিকরা শুধু নাই, এখন আমলা কামলা সবাই তো সেখানে যাচ্ছে। ভয় তো এইখানেই, রাজনীতির হাতে নাই। হাতে নাই, এটার ব্যর্থতা কার? এটাও রাজনীতিকদের ব্যর্থতা। রাজনীতিকরাই তো রাজনীতিকে তার হাতে রাখতে পারে নাই। তারাই তো ব্যবসায়ীরে ঢুকাচ্ছে, তারাই তো আমলাকে ঢুকাচ্ছে, তারাই তো অভিনেতা ঢুকাচ্ছে, গায়ক ঢুকাচ্ছে, নায়ক ঢুকাচ্ছে। এরা কে ঢুকাচ্ছে? কে কাকে আনতেছে? রাজনীতি। সম্মান আছে। তো রাজনীতিকরা যদি এরকম করতে থাকে তাহলে রাজনীতিটা তো ডাইভার্সিফাইড হয়ে যায়। আপনি মাঠের ফোর খাওয়া মানুষ, আপনি জানেন কে আপনার ফোর খাওয়া মানুষ, কে সোর নয়। পলিটিক্যাল পার্টি জানেন, লিডার তারা পার্টির সবটার হিসাব জানে। তো রাজনৈতিক নেতৃত্ব যদি দখলে ক্ষমতা আসার পরে তাদেরকে পুষে, হ্যাঁ কিছু সিটে ফোটা পুষতে হয়। কিন্তু এমনও তো হয় যেমন আপনার মধ্যে একজন মানুষকে তো রাজনীতি চাইতেই পারে, আপনার মধ্যে এমন একজন শুদ্ধ মানুষকে তো রাজনীতি চাইতেই পারে রাজনীতি শুদ্ধতার জন্য। আপনি কি রাজনীতি আসবেন? রাজনীতি শুদ্ধতার জন্য আমার কেন চাইবে? চাওয়া ঠিক হবে না। কারণ রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক লোক থাকবে, কিছু ভুলভ্রান্তি থাকলেও তারা কাজ করতে পারবে তাদের। কারণ একটা জিনিস খেয়াল রাখেন, ইন্ডিয়ার পলিটিক্সের মধ্যে যারা মন্ত্রী হয় পলিটিশিয়ান, আর যারা আইসিএস দিয়ে সিভিল সার্ভেন্টে যায়, তাদের দুইজন একসাথে বড় হয়। কেমন? কিন্তু একসাথে বড় হইলে যিনি সিভিল সার্ভিসে আছেন, হি অর শি নোজ সিভিল সার্ভিস প্রপারলি একজন, কিন্তু যিনি পলিটিশিয়ান, হি নোজ বোথ দ্য পলিটিক্স অ্যান্ড দ্য সিভিল সার্ভিস। যেই কারণে সেখানে ইন্ডিয়ার সিভিল সার্ভিস একজন ইন্ডিয়ার পলিটিক্সের মন্ত্রীকে নাকে রশি দিয়ে ঘুরাইতে পারে না। কিন্তু আমাদের এখানে হোয়াট, এখানে পারে না। শুধু এখানে আপনি পলিটিশিয়ান নিজে ব্যুরোক্রেটের কাছে যাইয়া আপোষ করে, এই আপোষ করার ফলে এগুলা পার হয়ে যায়। যেই কারণে এখন রাজনৈতিক সভাতে ওই আমলারাও যায় বক্তব্য রাখে। এটা আমি নিজে তো ছিলাম, আমরা সবাই তো এটা চিন্তাই করতে পারি না। আমি একবার উদাহরণে বলছিলাম, নাটোর গণভবনে আমরা ক্যাবিনেট মিটিং করতে গেলাম, জিয়াউর রহমান সাহেব তো বাইরে মিটিং, আপনারা উঠে চলে গেছেন, আমরা উঠে চলে আসছি। কিন্তু এখন তো বসে থাকে, বসে থেকে আরো বক্তব্য দেয়, ওসিডিসিরা প্রার্থীর পক্ষে কথা বলে। এই কথা বলার সাহস কোথার থেকে আসছে? আপনি দিয়েছেন। এখন যখন আপনাকে মানে না, তখন বলে যে আরে এই উপজেলা অফিসার ইউএনও টিউএনও এগুলো আমাদের মানে না। মানবে কোত্থেকে? আপনি তো তার থেকে বেনিফিট নিয়েছেন, গিভ অ্যান্ড টেকে চলে গেছেন, পিঠে ভাই ভাই বলছেন। আর ভাই বলার ব্যবস্থা দুই জায়গায় আছে, একটা সবাই ভাই বলে, একটা হলো রাজনীতি। রাজনীতিতে যদি একবারে বিরাট বড় নেতা হয়, ওই পরের দিন আন্ডা বাচ্চা যেটা কর্মী আসলো সেও তার ভাই ভাই কয়। সালাউদ্দিন ইউসুফ কত সিনিয়র মন্ত্রী, আমি তখন ডেপুটি সেক্রেটারি, পিচ্ছি ফুল আমার রুমে যায় বলে যে আমার সালাউদ্দিন ভাই পাঠাইছে। তো আমি বুঝে উঠলাম না, আমি হ্যাঁ সালাউদ্দিন ভাই পাঠাইছে। আমি বুঝছি এবার মন্ত্রীর কথা বলছি। আমি বললাম যে কি পাশে আমার পাশের রুমে যে পিয়ন আছে ওই সালাউদ্দিন পাঠাইছে? হ্যাঁ আমার মন্ত্রী সালাম আলে ওই মিয়া মন্ত্রী সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ইউসুফ কত সিনিয়র লোক, হ্যাঁ ওনার ফেচ্ছাপের সাথে তোমার মতো কত ফুলান ভাই, তুমি আমি ডেপুটি সেক্রেটারি, আমার কাছে মিনিস্টার সাহেব বলতে হবে। তাহলে রাজনীতিতে সবাই ভাই বলে। আর একটা সাংবাদিক, এ জাত লাগে খাতির ফিতির জন্য ভাই ভাই। আমি কিছু টেলিভিশনে যাই, অনুষ্ঠানে যাই, আমার লোক জিন্দিতে দেখা হয় নাই, যে একজন আসলো বদি ভাই, ওরে বাবা কোন জন্মের ভাই, কোনোদিন দেখা হয় নাই। হ্যাঁ, আরে আমার একটা নাম আছে বদিউর রহমান সাহেব বলো বা খালি বদিউর রহমান বলো, ভাই। তো এই ভাই ভাই করে আমলার সাথে পলিটিশিয়ান যখন ভাই হয়ে গেছে, তখন আর ডিমার্কেশন থাকে। এটা কি আমাদের কালচারের একটা, এটা কালচার, এটা আলাদা একটা বড়, এটা আলাদা ভাই। আমরা একবারে শেষ দিকে যে আসলে আমাদের দেশের অনেক উন্নয়ন হচ্ছে এবং আমাদের পদ্মা সেতু, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক কিছুই, কিন্তু বাট আমাদের সোশ্যাল ভ্যালুটা কমে যাচ্ছে। এ থেকে উত্তরণের উপায় কি? একদম শেষ প্রশ্ন, একেবারে শেষ কথা। উন্নয়ন তো চমৎকার, চোখ দাঁড়ানো উন্নয়ন হয়েছে, বিরাট বিরাট যথেষ্ট। আমরা ঠেলা গাড়ি থেকে আমরা ঠেলা গাড়ি যুগের মানুষ, ঠেলা গাড়িতে উঠছি, এখন আমরা স্যাটেলাইট পর্যন্ত চিন্তা করতেছি, মেট্রো রেল হইতেছে। উন্নয়ন ভালো, উন্নয়ন যত বেশি হচ্ছে সেটা রেসিডিউ আবার সমাজকে আরো বেশি খারাপ করতেছে। মুরগি একটা জবাই হইলে বিড়াল কুকুর কম পায়, 1 লাখ মুরগি জবাই হইলে বিড়াল কুকুরের জন্য অনেক কিছু হয়। এই বিড়াল কুকুর কারা? তারা এইরকম রেসিডিউ খাওয়ার লোক যারা, তারা বাড়তেছে। সমাজে মানিতা কমে গেছে। আগে আমরা ছাত্র নেতা শুনলে দেখার জন্য যেতাম। আমার পরিষ্কার মনে আছে, আমরা ছোটো থাকতে আমাদের এমপি দেখার জন্য কত আকাঙ্ক্ষিত থাকতাম, যে খাজা আহমদ সাহেব আমাদের এমপি। ছোট স্কুলে পড়ি,
এমপিকে রুম দেখতে যাব, হ্যাঁ? এখন এমপি দেখলে মানুষ আরেক দিয়ে চলে যায়, হয় মানিতা নাই, কেউ কারে মানে না। এমপি আবার ওই যে বন্দুক নিয়ে খেলে, বাচ্চা মারে ফেলে, এমপি আবার প্রকৌশলীদের থাপ্পড় মারে, হ্যাঁ, এমপি আবার ইয়াবা ব্যবসা করে, এইসবটাও করে। আবার পলিটিক্যাল পার্টি এগুলোকে পোষে। কীভাবে পোষে? একটা লোক খারাপ ধরা পড়ছে, কিন্তু আমার মাস্তান দরকার, এরকম সে ইয়াবা করুক, মাস্তানি করুক, খুন করুক, কিন্তু মাস্তান দরকার। সিট দখলে রাখতে হবে। সিট দখলে রাখতে হলে ও পারতেছে না, ওর দিতে একটু অসুবিধা, তার বউরে মনোনয়ন দেবে। ও একটু খুনের আসামি পড়ছে, তার বুড়া বাপরে মনোনয়ন দেবে। হ্যাঁ, আওয়ামী লীগের প্রথম আমলে যে একবারে ফর ফিল মারল কি জন্য? এইসবের জন্য 4টা গডফাদার, সারি এলাকার 4টা গডফাদার। আমাদের ফেনীতে একটা ছিল, নারায়ণগঞ্জে একটা, বরিশালে একটা, লক্ষ্মীপুরে একটা। এখন 2টা হয়তো প্রয়াত, 2টা হয়তো জীবিত। তো এইগুলোর নাম কি জন্য হয়? তাহলে পোষে কে? পোষে রাজনীতিক। এই পোষা যতদিন বন্ধ না হবে, মূল্যবোধ হবে না, এগুলা ঝামেলা চলতেই থাকবে। অনেক ধন্যবাদ জনাব বদিউর রহমান এই আমাদেরকে এই সময় দেওয়ার জন্য, দীর্ঘ সময়। আপনার কাছ থেকে আসলে আপনার কথা শুনতে শুনতে আসলে শোনা শেষ হয় না, আরো অনেক কথা মনে হয় যেন বলা হলো না, আরো অনেক কথা। এটা ছোট গল্প। ছোট গল্প আমরা আবার আপনার কাছ থেকে শুনবো, আমরা আশা করবো। দর্শক শুনছিলেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের, তার অনেক স্মৃতি এবং অনেক অভিজ্ঞতার কথা। আমরাও অনেক ঋদ্ধ হলাম তার কথা থেকে। আমরাও চাই আসলে দেশ শুদ্ধ হোক, দেশ আমাদের সবার। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাক, উন্নয়ন হোক, দুর্নীতি কমুক। অনেক ধন্যবাদ। যেখানে থাকুন ভালো থাকুন, শুভরাত্রি।